আপনাদের নিশ্চয়ই স্কুইড গেমের কথা মনে আছে, যেখানে মানুষ টাকার লোভে ফেসে গিয়েছিল ভয়ঙ্কর গেমের ফাঁদে, যেখানে গেম জিতলে পাবে প্রচুর টাকা আর হারলে নিশ্চিত মৃত্যু। প্রায় স্কুইড গেমের মতোই আরেকটি গেমের গল্প আজ আপনাদের শোনাবো। তবে স্কুইড গেম মানুষ টাকার জন্য খেলতো, আর এই গেমটা মানুষ খেলে বেঁচে থাকার জন্য। একটি শহর যেখানে প্রায় সব মানুষ গায়েব হয়ে গেছে। যারা বেঁচে আছে তারা পৌঁছে গেছে এক ভার্চুয়াল জগতে। এখানে টিকে থাকতে হলে তাদের গেম খেলতে হবে। গেমে হারলে সাথে সাথে মারা যাবে, আর জিতলে আরও 2-1 দিন বেঁচে থাকার সময় পাবে। এভাবে একের পর এক লেভেল তাদের সামনে আসে এবং বেঁচে থাকার তাগিদে তারা গেম খেলতে বাধ্য হয়। কিন্তু এই গেমের শেষ কোথায়? তারা কি সবগুলো লেভেল শেষ করে স্বাভাবিক দুনিয়ায় ফিরতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিরিজের এক্সপ্লেনেশন। দিন দুনিয়া ভুলে গিয়ে ধুমায় গেম খেলছিল আরিসু নামের বেকার অকর্মক একটা ছেলে। আজ তার চাকরির ইন্টারভিউ ছিল। ওর বাবা এবং ভাই অনেক তদবিরের পরে চাকরিটা আরিসুর জন্য ম্যানেজ করেছিল, অথচ সে ইন্টারভিউ দিতে না গিয়ে গেমের দুনিয়ায় ডুবে আছে। এই জন্য আরিসুর ভাই এসে তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়, এমনকি তাকে বাড়ির প্যারাসাইট বলে সম্বোধন করে। এতে আরিসু রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাবার সিদ্ধান্ত নেয়। বাড়ি থেকে বের হবার সময়ে তার বাবার সাথেও দেখা হয়, তবে বাবাও মুখ ফিরিয়ে নেয়। পরিবারে বেকার ছেলের রাগ অভিমানের কোনো মূল্য থাকে না, এটাই বাস্তব। তো বাড়ি থেকে বের হবার পরে আরিসু তার 2 বেস্ট ফ্রেন্ড কারবি এবং ছোটাকে মেসেজ দেয়, তবে কেউই তাকে রিপ্লাই দেয় না, কারণ কারবি একটা বারে কাজ করত, সেখানে সে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। আরিসু যে সময়ে মেসেজ দিচ্ছিল ওই সময়ে কারবি বসের হাতে মার খাচ্ছিল, কারণ কাজ বাদ দিয়ে সে গার্লফ্রেন্ডের সাথে দুষ্টুমি করছিল। মার খেয়ে কারবিও খেপে যায় এবং বসকেও পাল্টা ঘুষি মেরে বেরিয়ে আসে। অন্যদিকে ছোটা আবার আরেক ঝামেলায় ছিল। ছোটার ঝামেলাটা পারিবারিক। সে ওয়েল এডুকেটেড, কর্পোরেট চাকরি করে, পাশাপাশি সে অতিমাত্রায় ভদ্র এবং মায়ের অনুগত ছেলে, যার কারণে স্যালারি ঢোকা মাত্রই মা এসে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। তো আরিসু যখন মেসেজ দিচ্ছিল তখন ছোটা মাকে দেবার জন্য মুখটা বাংলার 5-এর মতো করে বুথ থেকে টাকা তুলছিল। যাই হোক, কারবি এবং ছোটা ফ্রি হবার পরে আরিসুকে রিপ্লাই দেয়। কারবি রিপ্লাই দেয় বস তাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আর ছোটা রিপ্লাই দেয় সেও চাকরি ছেড়ে দিয়েছে। সারা মাস কষ্ট করে সে, অথচ স্যালারিটা মা কেড়ে নেয়। তাহলে চাকরি করে সে করবেই বা কি? তো এরপরে তারা 3 জনে এক জায়গায় হয় এবং আলোচনা শুরু করে তারা এখন কি করবে। বয়স হিসেবে তাদের চিন্তাও অদ্ভুত। যেমন রাস্তায় প্রচুর ভিড় দেখে ছোটা বলছিল, এখানে যদি জম্বি অ্যাটাক হয় তাহলে এই মানুষগুলো জম্বিতে পরিণত হবে, তখন ব্যাপারটা কেমন হবে? কথায় কথায় 3 জনই আপসেট হয়ে যায়। তখন পরিস্থিতি স্বাভাবিক করতে কারবি হঠাৎ আরিসুকে ঘাড়ে তুলে নিয়ে ফুটপাতে দৌড় দেয়। এরপরে 3 জনে নেচে গিয়ে উল্লাস শুরু করে। এভাবে ওরা কখন যে মেইন রোডে উঠে আসে বুঝতেই পারে না। তাদের বাদরামি দেখে ট্রাফিক পুলিশ তাড়া করে। পালানোর সময় ছোটা খেয়াল করে এই দিনের বেলাতেও আকাশে আতশবাজি ফুটছে, তবে পুলিশের তাড়া খেয়ে ওদিকে আর খেয়াল না করে ওরা একটা শপিং মলে ঢুকে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে হঠাৎ কারেন্ট চলে যায় এবং তাদের মোবাইলের সিগন্যালও একদম কেটে যায়। তারা প্রথমে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়। এরপরে বাইরের পরিবেশ শান্ত হলে তারা বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে সবকিছু ফাঁকা ফাঁকা, কোথাও জনমানবের চিহ্ন নেই। কারবি আতঙ্কিত হয়ে ছুটে বাড়ি চলে যায় এবং নিজের গার্লফ্রেন্ডকে খোঁজে, কিন্তু সেখানে কেউই ছিল না। এদিকে ছোটাও দৌড়ে তার অফিসে চলে যায়। তখন ওয়ার্কিং আওয়ার চলছিল, ফাইলপত্র সব পড়েছিল, অথচ একজনও মানুষ ছিল না। ছোটার অফিসটা উঁচু বিল্ডিংয়ে ছিল। সে বেলকনি দিয়ে বাইরে তাকিয়ে দেখে পুরো শহরটাই নিস্তব্ধতায় ঢেকে গেছে। আরেকদিকে আরিসু শহরের ভেতর দিয়ে ছুটে বেড়াচ্ছিল আর চিৎকার করে ডাকাডাকি করছিল কেউ আছে কিনা, কিন্তু কোনো প্রতিউত্তর আসছিল না। একটু পরে ওরা 3 জন আবার একত্রিত হয়। 3 জনেই মোবাইল চেক করে দেখে কারো মোবাইলেই নেটওয়ার্ক নেই। আসলে কি ঘটেছে তারা কিছুই বুঝতে পারছিল না। নানান ভাবনার পরে দিন পেরিয়ে রাত নামে, কিন্তু তারা রহস্য উদ্ঘাটন করতে পারে না। পুরো শহর ফাঁকা হয়ে যাওয়ায় অবশ্য আরিসু এবং ছোটার বেশ ভালোই লাগছিল। এরা দুজনেই পারিবারিক প্যারায় ছিল, এখন আর কেউ প্যারা দেবে না, এটা ভেবে দুজনেই খুব মজা পাচ্ছিল। তারা খুনসুটি করছিল। এ সময় পাশের একটা বিল্ডিংয়ে আলো জ্বলে ওঠে, পাশাপাশি বিল্ডিংয়ে গেম লেখাটা ভেসে ওঠে, সাথে বামের দিকে একটা অ্যারো চিহ্ন ইন্ডিকেট করা ছিল। তারা বামের দিকে খেয়াল করে দেখে আকাশ লাল হয়ে আছে। ব্যাপার কি দেখার জন্য
ওরা ওদিকে যায় এবং জাঁকজমকপূর্ণ আরেকটা বিল্ডিং পেয়ে যায়। এই বিল্ডিংয়ের ভেতরেও গেম লেখা ছিল এবং ভেতরে ঢোকার জন্য ইন্ডিকেট করা ছিল। তারা বিল্ডিংয়ে ঢোকার পরে একটা সাইন দেখতে পায়, সেটা ফলো করে তারা ভেতরে যেতেই কিছু অদৃশ্য লেজারের বর্ডার লাইন অ্যাক্টিভেট হয়ে যায়। সেখানে বেশ কিছু মোবাইল রাখা ছিল। তারা মোবাইল হাতে নিতেই ফেস রিকগনিশনের মাধ্যমে মোবাইলগুলো অন হয়ে যায়। যদিও এই মোবাইলগুলোতেও সিগন্যাল ছিল না, ফলে তারা কোথাও কল করতে পারবে না। তবে মোবাইলে কোনো একটা গেমের ফাংশন অন হয়ে যায় এবং নোটিফিকেশন দেখায় রেজিস্ট্রেশন করার জন্য 2 মিনিট সময় বাকি আছে। তারা ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না। তখনই সেখানে একটা মেয়ে আসে এবং হনহন করে হেঁটে তাদের কাছে এসে বলে এটা একটা গেম। এই মেয়েটির নাম শিবুকি। সে ছোটার এমপ্লয়ি কার্ডটা নিয়ে লেজারের বর্ডার লাইনে ছুঁড়ে মারে। কার্ডটা লেজার লাইন টাচ করতেই সেটাতে লেজার লেগে এফোর হয়ে যায়। তখন শিবুকি বলে এই বর্ডার লাইন একবার ক্রস করলে আর ফেরত যাবার সুযোগ নেই। শিবুকিও একটা মোবাইল তুলে নিয়ে নিজের রেজিস্ট্রেশন কমপ্লিট করে। এ সময় স্কুল পড়ো একটা টিনেজ মেয়েও সেখানে চলে আসে এবং অবশেষে মানুষ দেখতে পেয়ে সেও তাদের কাছে উৎসুক হয়ে ছুটে আসে। আরিসু তাকে সাবধান করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে বর্ডার লাইন ক্রস করে চলে আসে। এই জন্য শিবুকি তাকেও একটা মোবাইল দেয় এবং এই গেমের জন্য 5 জন প্লেয়ারের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়। অর্থাৎ 5 জনকে নিয়ে এই গেমটা খেলা হবে। আর এই গেমের মেইন রুলস হলো হয় বাঁচো না হয় মরো। তো এবার মোবাইলের ভয়েস টোনের মাধ্যমে গেমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই গেমটা হলো ক্লাবের 3, মানে আমরা কার্ড বা তাস খেলার সময়ে যে কার্ডগুলোকে চিড়িয়া বলি, সেই চিড়িয়া কার্ডের 3 নম্বরকে বোঝানো হয়েছে। তো এই গেমের নিয়ম হলো প্লেয়ারেরা একটা ঘরে ঢোকার পরে একাধিক দরজা পাবে। তাদের সঠিক দরজা খুঁজে নিয়ে আরেকটা ঘরে ঢুকতে হবে। এভাবে সঠিক দরজা দিয়ে এঘর সেঘর পেরিয়ে এই বিল্ডিংয়ের বাইরে বের হতে হবে, তবেই তারা গেমটা কমপ্লিট করতে পারবে। তবে এক ঘর থেকে অন্য ঘরে যাবার জন্য এবং বিল্ডিং থেকে বের হবার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এই সময়ের ভেতরে গেম কমপ্লিট করতে না পারলে তারা মারা যাবে। আবার ওরা যদি ভুল দরজা খুলে ফেলে তবুও মারা যাবে। তো যাই হোক, রুলসগুলো বলা শেষ হতেই লিফটের দরজা খুলে যায় এবং তাদেরকে ওই লিফটে উঠতে বলা হয়। প্রথমে শিবুকি লিফটে ঢোকে এবং বাকিদেরও ডেকে নেয়। তার কনফিডেন্স দেখে মনে হয় সে আগেও এই গেমগুলো খেলেছে। লিফট তাদেরকে একটা রুমে নিয়ে যায়। তারা রুমে ঢুকতেই 2টো দরজা দেখতে পায়, যার একটাতে জীবন, অন্যটাতে মৃত্যু লেখা ছিল। এ সময় তাদের মোবাইলে 2 মিনিটের টাইমার অন হয়ে যায়। অর্থাৎ এই 2 মিনিটের ভেতরে ওদের সঠিক দরজা দিয়ে পাশের রুমে যেতে হবে। তারা কিছু বুঝে উঠতেই 1.5 মিনিট সময় পার হয়ে যায় এবং রুমের ভেতরে ধোঁয়া এবং গ্যাসে ভরে উঠতে শুরু করে। তখন টিনেজ মেয়েটা আতঙ্কে জীবনের দরজাটা খুলে ফেলে এবং একটা লেজার লাইট এসে তাকে এফোর করে দেয় এবং সে মারা যায়। অর্থাৎ সে ভুল দরজাটা খুলেছিল। ফলে বাকিরা সঠিক দরজা কোনটা বুঝে গিয়ে সেটা খুলে পাশের রুমে চলে যায়। আর 2 মিনিটের টাইম শেষ হতেই আগের রুমটাতে আগুন ধরে যায়, মানে তারা আরেকটু দেরি করলেই আগুনে পুড়ে গ্রিল হয়ে যেত। তো পাশের রুমে আসতেই তাদের আবারও টাইমার অন হয়ে যায়। তবে এবার তাদেরকে 10 সেকেন্ড কম সময় দেওয়া হয়। অর্থাৎ তারা পাশের রুমে যাবার জন্য 1 মিনিট 50 সেকেন্ড সময় পায়। এবার কে দরজা খুলবে এটা নিয়ে ওদের ভেতরে কনফিউশন তৈরি হয়। শিবুকি বলে এই গেমে টিকে থাকতে হলে প্রতি রাউন্ডে একজন করে স্যাক্রিফাইস করতে হবে। যখন কেউ ভুল দরজা খুলবে তখনই তারা আসল দরজাকে ডিটেক্ট করতে পারবে। এছাড়া আসল দরজা চেনার কোনো উপায় নেই। এটা শোনার পরে তাদের ভেতরে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এবার কে দরজা খুলবে? কেউ যদি দরজা না খুলে তবুও তারা মারা যাবে। এক পর্যায়ে আরিসু দরজা খোলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে দরজা খুলতে গিয়েও শেষ পর্যন্ত আর সাহস পায় না। ততক্ষণে আর মাত্র 10 সেকেন্ড সময় বাকি ছিল। তাই লাইফ রিস্ক নিয়ে কারোবি সেকেন্ড দরজাটা খুলে ফেলে। তবে সৌভাগ্যবশত এটাই সঠিক দরজা ছিল, তাই তারা অক্ষতভাবে এই রাউন্ডটা শেষ করে। তবে ভাগ্য ভালো আরিসু সেই দরজাটা খোলেনি, না হলে তাকে শিওর মরতে হতো। যাই হোক, এই রুমে আসার পরে তাদের 1 মিনিট 40 সেকেন্ড সময় দেওয়া হয়। এতে তারা বুঝতে পারে প্রতি রাউন্ডে তাদের গেম টাইম কমিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে জাস্ট ভাগ্যের উপরে নির্ভর করে তারা টিকে থাকতে পারবে না। তাদের অন্য উপায় বের করতে হবে। কারোবি আরিসুকে বলে তুই সবসময় গেম নিয়ে পড়ে থাকতি, গেমের ব্যাপারে তোর আইকিউ সবচেয়ে বেশি, তাই শুধুমাত্র তুই এই পাজল সলভ করতে পারবি। কিন্তু আরিসু এতটাই ঘাবড়েছিল যে
তার মাথায় কোনো কাজ করছিল না, তাই তার ব্রেন ক্লিয়ার করতে কারবি তাকে একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে আরিসুর সত্যি ব্রেন খুলে যায়। সে ইনস্ট্যান্ট কিছু একটা ক্যালকুলেশন করে বলে, এবারের সঠিক দরজা হলো ডেথ লেখা দরজাটা। এই বলে সে দরজাটা খুলে ফেলে এবং দেখা যায় এটাই সঠিক দরজা। বাকিরা জিজ্ঞেস করে সে কিভাবে আসল দরজাটা ডিটেক্ট করলো। আরিসু বলে, বিল্ডিংয়ে ঢোকার সময়ে বিল্ডিংয়ের সামনে একটা BMW 523D মডেলের গাড়ি দাঁড় করানো ছিল। এই গাড়িটার সাইজ হলো 4 মিটার 94 সেন্টিমিটার, আর এই বিল্ডিংটার একটা পাশ প্রায় 4টা BMW গাড়ির দৈর্ঘ্যের সমান। সেই হিসেবে বিল্ডিংটার এক সাইডের দৈর্ঘ্য মোটামুটি 20 মিটার। আরিসু পা মেপে দেখে এক একটা রুমের দৈর্ঘ্য 6 মিটার হবে। সে লিফটে ওঠার সময়ে এই বিল্ডিংয়ের লেআউটটা খেয়াল করেছিল। সেই ম্যাপ অনুযায়ী এই বিল্ডিংটা স্কোয়ার শেপের, আর এই রুমগুলো একইভাবে স্কোয়ার শেপেরই। আরিসু কাগজ কলম নিয়ে নকশা কেটে বোঝায়, যদি বিল্ডিংয়ের এক সাইড 20 মিটার হয় এবং এক একটা রুম 6 মিটার করে হয়, তাহলে এক পাশে রুম থাকে 3টা। এভাবে বিল্ডিংয়ের মিডলে এবং অপর পাশেও 3টা করে রুম থাকবে। তাহলে বিল্ডিংয়ে মোট রুম হচ্ছে 9টা। আরিসু কাগজে 9টা রুমের খোপ এঁকে বোঝায় তারা কোন রুম দিয়ে ভেতরে ঢুকেছিল এবং বর্তমানে কোন রুমে আছে। সেই হিসেবে ইজিলি বোঝা যাচ্ছিল কোন দরজাটা খুললে পাশের রুমে পৌঁছানো যাবে। তো এভাবে তারা ইজিলি পরের রাউন্ড পার হয়ে যায়। কিন্তু লাস্ট রাউন্ডে গিয়ে হিসাব এলোমেলো হয়ে যায়, কারণ আরিসুর ক্যালকুলেশন হিসেবে সামনের দেয়ালে দরজা থাকার কথা, কিন্তু সেখানে দরজা ছিল না, বরং দুই পাশের দেয়ালে দরজা ছিল। এতে সে কনফিউজড হয়ে যায়। সে হিসাব মিলাতে পারছিল না। তার হিসেব মতে সামনের দরজা খুললে বাইরে যাবার পথ আছে, আর অন্য দরজা খুললে ওরা সেই রুমে পৌঁছে যাবে যে রুমের দরজা খুলে টিনেজ মেয়েটা মরেছিল। কিন্তু সেই হিসেব মতে সামনের দেয়ালে দরজা না থাকায় আরিসুর কিছুতেই হিসেব মিলছিল না। তার মনে হচ্ছিল সে কিছু একটা মিস করেছে। তখন তার খেয়াল হয় প্রথম রুমে ঢোকার সময়ে ছোটা ভিডিও রেকর্ড করেছিল। আরিসু দ্রুত ভিডিওটা দেখে এবং বুঝে যায় টিনেজ মেয়েটা যে রুমের দরজা খুলেছিল সেই রুমের ভেতরে কোনো দরজা নেই, বরং সেটার পেছনে আরেকটা রুম বা ছোট চেম্বার আছে যেটা তাদের বাইরে নিয়ে যাবে। তাই সে ওই পাশের দরজাটা খুলে ফেলে। তবে ততক্ষণে সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাই সবার লাস্টে বের হবার সময়ে ছোটার পায়ে আগুন ধরে বেশ খানিকটা জখম হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে তারা বেঁচে যায় এবং গেমটাও কমপ্লিট হয়ে যায়। এরপরে তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই তাদের মোবাইলে কংগ্রাচুলেশন সিগন্যাল ওঠে। শিবুকি খেয়াল করে সেখানে একটা টুলের ওপরে ক্লাবের ফ্রি কার্ডটা রাখা আছে। কার্ডটা তুলে নিতেই তাদের মোবাইলে নোটিফিকেশন ওঠে তাদেরকে 3 দিনের ভিসা দেওয়া হয়েছে। এই ভিসার মানে হলো তারা এই গেমটা কমপ্লিট করায় 3 দিনের জন্য বেঁচে থাকার সুযোগ পাচ্ছে। আর 3 দিন এই জন্যই দেওয়া হলো কারণ কার্ডের নম্বর ছিল 3। তো তাদের বেঁচে থাকতে হলে এই 3 দিনের ভেতরে আবারও নতুন কোনো গেমে অংশগ্রহণ করতে হবে। তারা আলোচনা করছিল, এ সময় সেখানে একটা লোক চলে আসে এবং হতাশ হয়ে বলে, এই গেম খেলে কোনো লাভ নেই, এই গেমের কোনো শেষ নেই, তাই একদিন না একদিন সবাইকে মরতেই হবে। এই লোকটার ভিসা আজকেই শেষ হয়ে গিয়েছিল, তাই হঠাৎ তার ওপরে একটা লেজার রশ্মি পড়লে সে মরে যায়। এতে তারা বুঝে যায় কেন এই গেমের রুলসে বলা হয়েছিল হয় বাঁচো না হয় মরো। যাই হোক, পরের দিন সকালে আরিসুর রাস্তায় একটা গাড়ি পেয়ে সেটাকে চালু করার চেষ্টা করে, কিন্তু গাড়িটা চালু হয় না। সে গাড়িতে সবজির একটা ব্যাগ দেখতে পায়, তবে দেখে মনে হচ্ছিল এগুলো বেশ কিছুদিন ধরে পড়ে আছে, কারণ সবজিগুলো পচে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ঘটনা তো গতকাল ঘটেছে। আরিসু হতাশ হয়ে বাড়ি চলে আসে, কিন্তু বাড়ির টিভি, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা কোনো কিছুই কাজ করছিল না। তবে পুরনো আমলের রেডিও কাজ করছিল। ছোটা যেহেতু একজন আইটি টেকনিশিয়ান ছিল, তাই সে ধারণা করে যেসব যন্ত্রে আইসি চিপ লাগানো আছে সেগুলোই শুধু ড্যামেজ হয়ে গেছে। তার মনে হয় গতকাল সে আকাশে যেই আতশবাজি দেখেছিল সেই আতশবাজি এই ঘটনার সাথে কানেক্টেড। হয়তো কোনো ইলেকট্রনিক ম্যাগনেটিক পালস অ্যাটাক হয়েছে, যার মাধ্যমে পুরো শহরের ইলেকট্রিসিটি সাপ্লাই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো, তারা যে জায়গাগুলোতে গেম খেলছে সেখানে ইলেকট্রিসিটির পাওয়ার সাপ্লাই আসছে কোথায় থেকে? এই জন্য এই রহস্যের কোনো সমাধানই তারা খুঁজে পায় না। রাতে তারা 4 জনে মিলে খেতে বসে। এখানে আরেকটা কনফিউশন তৈরি হয়। শিবুকি 3 দিন আগে তার বসের সাথে সময় কাটিয়ে ওয়াশরুমে গোসল করছিল, তখন হঠাৎ ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। সে গোসল করে বের হয়ে দেখে তার বস রুমে নেই। সে বাইরে তাকিয়ে দেখে পুরো শহরটা ফাঁকা
এরপর সে ওই দিনে প্রথমবার গেমে পার্টিসিপেট করে। সেই গেমে সে বাদে বাকি সবাই মারা যায়। এই ঘটনা থেকে সবাই বুঝতে পারে তাদের সাথে একই দিনে এই ঘটনাটা ঘটেনি, বরং আলাদা আলাদা দিনে ঘটেছে। এছাড়া সকালে আরিসু গাড়ির ভেতরে পচা সবজি দেখেছিল, তার মানে ওই গাড়িতে যে বা যারা ছিল তাদের সাথে এই ঘটনাটা নিশ্চয়ই আরো আগেই ঘটেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর সব মানুষ একসাথে ভ্যানিশি বা হলো কিভাবে? আরিসুরা কি টাইম ট্রাভেল করে এখানে এসেছে? এসব ভাবতে গিয়ে তাদের গোজামিল অবস্থা হয়ে যায়। শিবুকি জানায় সে অফিসে একটা রিউমার শুনেছিল ইউরোপের একটা আইটি কোম্পানি নাকি একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। তারা একটা ভার্চুয়াল দুনিয়া তৈরি করতে চেয়েছিল যেটা বাস্তব দুনিয়ার চেয়ে একদম আলাদা হবে। তারা এই ব্যাপারে আলোচনা করছিল, তখন ছোটা ব্যথায় কুঁকড়ে ওঠে। তার পায়ের পোড়া জায়গায় বেশ জ্বালা যন্ত্রণা করছিল। আরিসু আর কারোবি আলোচনা করে ছোটার ট্রিটমেন্ট না করালে তার পায়ে ইনফেকশন হয়ে যাবে। কিন্তু এখানে তারা ডাক্তারি বা পাবে কোথায়? তারা আগামীকাল রাতে নেক্সট গেমে পার্টিসিপেট করার চিন্তা করে, যদিও তাদের হাতে 3 দিন সময় আছে। তবে তাদের আশা ছিল গেম খেলতে গিয়ে হয়তো তারা কোনো ডাক্তার পেয়ে যেতেও পারে, অথবা এমন কোনো ক্লু পেতে পারে যাতে এই গেমের ব্যাপারে কিছুটা ধারণা পাবে। এই জন্য তারা গেম পার্টিসিপেট করতে চলে যায়। তবে এবার অনেকেই গেম খেলতে এসেছিল। এবারে গেমে 13 জন প্লেয়ার পার্টিসিপেট করে। তাদের এবারে আরেকটা কার্ড দেওয়া হয়। এই কার্ডটা হলো স্পেডের 5। প্রতিবার নতুন ক্যাটাগরির কার্ডের পেছনেও বিশেষ মিনিং ছিল। নিতুবে নামের একজন প্লেয়ার তাদেরকে জানায় সাধারণ কার্ড তো হয় 4টা, ক্লাব বা চিরিয়া, ডায়মন্ড, স্পেড এবং হার্ট। যদি ক্লাব কার্ড পড়ে তাহলে সেটা দলীয় গেম, মানে দলবদ্ধভাবে সেই গেমটা খেলতে হবে। যদি ডায়মন্ড পড়ে তাহলে সেটা বুদ্ধির গেম, অর্থাৎ বুদ্ধি দিয়ে সেই গেমটা খেলতে হবে। যদি স্পেড কার্ড পাওয়া যায় তাহলে গেমটা শারীরিক শক্তি দিয়ে খেলতে হবে। আর যদি হার্ট কার্ড পাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় সবচেয়ে কঠিন গেম, কারণ হার্ট কার্ডের গেম অন্য প্লেয়ারদের ধোঁকা দিয়ে এবং বিশ্বাসঘাতকতা করে খেলা লাগে। আরিসু জিজ্ঞেস করে কার্ডের সংখ্যাগুলো দিয়ে কি বোঝায়? নিতুবে জানায় কার্ডের সংখ্যা যদি কম থাকে তাহলে গেম ইজি হয়, আর সংখ্যা যত বেশি থাকবে গেমটাও তত কঠিন হবে। তো এই গেমে তারা যেহেতু স্পেডসের 5 কার্ড পেয়েছে, তাই এই গেমটা তাদের শারীরিক ক্ষমতা দিয়ে খেলতে হবে। যাই হোক, সবার রেজিস্ট্রেশন কমপ্লিট হবার পরে তাদের জানানো হয় এই গেমের টাইটেল ট্যাগ গেম। গেমের রুলস হলো ট্যাগার নামে একজন থাকবে, তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে। এই বিল্ডিংয়ে একটা সেফ চেম্বার আছে, প্লেয়ারদের ট্যাগারের নজর এড়িয়ে সেই সেফ চেম্বারে লুকাতে হবে। আর এই কাজটা 20 মিনিটের ভেতরে করতে হবে, কারণ বিল্ডিংয়ে একটা টাইম বোম লাগানো আছে। 20 মিনিট পরে সেই বোমটা ব্লাস্ট করে এই বিল্ডিংটা উড়ে যাবে। শুধুমাত্র সেফ চেম্বারে যারা থাকবে তারাই বেঁচে থাকবে। তো খেলার রুলস বলা শেষ হলে 20 মিনিটের টাইমার অন হয়ে যায়। তখন প্লেয়াররা ছুটে এদিক সেদিক চলে যায়। তবে চিশিয়া নামের একটা প্লেয়ার একা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে। চিশিয়া বেশ স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ছিল। সে খাটনি করে কম, চিন্তা করে বেশি। এই জন্য সে আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করে কোনো উপায় বের করার চেষ্টা করছিল। এদিকে আরিসু, কারবি এবং নিতুবে সিঁড়ি বেয়ে ওঠার সময়ে মেশিন গানের আওয়াজ পায়। একটু পরেই একটা মৃত লাশ সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে। তারা ভয়ে দেয়ালের আড়াল থেকে উকি মেরে দেখে আসলে কি ঘটছে। কিছুক্ষণ পরে সিঁড়ির মাথায় বিশেষ ড্রেস এবং মাস্ক পরা একজন মানুষ চলে আসে। এই মানুষটাই মূলত ট্যাগার, যার কাছ থেকে পালিয়ে বাঁচতে হবে। ট্যাগার ওদেরকে উকি মারতে দেখে ওদের ওপরে গুলি চালাতে শুরু করে। এতে ওরা ভয়ে পালিয়ে যায় এবং বুঝতে পারে এটা কতটা কঠিন গেম। ট্যাগার বেরিয়ে আসার পরে পাখির মতো করে প্লেয়ারদের গুলি করে মারতে শুরু করে। প্লেয়ারদের কাছে যেহেতু আত্মরক্ষার জন্য কিছু ছিল না, তাই ওরা ট্যাগারের বিপক্ষে নিজেদের ডিফেন্ড করতে পারছিল না। একজন লোক ট্যাগারের হাত থেকে বাঁচতে বিল্ডিংয়ের বাইরে দৌড় দেয়, কিন্তু সে ভুলে গিয়েছিল লেজারের বর্ডার লাইন পার হলেই মরতে হবে, তাই লেজারের টাচ হতেই সে মারা যায়। এদিকে আরিসু, কারবি আর নিতুবে পাশের অ্যাপার্টমেন্টে লুকিয়ে টুকি মারছিল। এই সময় ট্যাগার তাদের কাছাকাছি থাকার পরেও দেখতে পায় না। এতে আরিসু বুঝে যায় ট্যাগারের ফেসে মাস্ক থাকার কারণে সে বেশি এরিয়া জুড়ে কিছু দেখতে পাচ্ছে না, সে শুধুমাত্র সামনেই দেখতে পাচ্ছে। সুতরাং এটা ট্যাগারের একটা দুর্বলতা। আরিসু এই দুর্বলতাকে কাজে লাগানোর প্ল্যান করে। সে ট্যাগারের নজর এড়িয়ে সেফ চেম্বারটা খুঁজতে শুরু করে। এদিকে কয়েকজন মিলে ট্যাগারকে প্রতিহত করার প্ল্যান করে। আগুনি নামের এক এক্স মিলিটারি ম্যান নেতৃত্ব দিয়ে ট্যাগারকে ধরাশয়ী করার চেষ্টা করে। কারবিও তখন আগুনিকে হেল্প করছিল,
কিন্তু ট্যাগারের ফাইটিং স্কিলের কাছে তারা টিকতেই পারছিল না। অন্যদিকে আরিসু পর্যবেক্ষণ করে বুঝতে পারে ট্যাগার সবাইকে গুলি করলেও সে একটা রুমকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এই জন্য আরিসু সেই রুমটার সামনে চলে যায়। তবে আরিসুর পাশাপাশি চিশিয়াও সেই রুমের সামনে চলে এসেছিল, অর্থাৎ সেও সেম জিনিস পর্যবেক্ষণ করেছিল। ওরা দুজনে মিলে রুমটার ভেতরে ঢোকে। তখনই পেছন থেকে আরেকজন ট্যাগার তাদের ওপরে অ্যাটাক করে। তবে চিশিয়ার কাছে একটা ইলেকট্রিক শক মেশিন ছিল, সে ওটা দিয়ে ট্যাগারকে শক দিয়ে বাইরে চলে যায় এবং আরিসু পাশের রুমে চলে যায়। এখানে এসে আরিসু বুঝতে পারে এটাই সেই সেফ চেম্বার। কিন্তু সমস্যা হলো চেম্বারের দুই দেয়ালে দুইটা বাটন আছে যেগুলো একই সাথে প্রেস করা লাগবে, তবে এই বিল্ডিংয়ের টাইম বোমাটা অফ হয়ে যাবে। এদিকে ট্যাগারটা বাইরে থেকে দরজায় গুলি চালাতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে আরিসু চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় 406 নম্বর রুমে সেফ চেম্বার আছে, সে সবাইকে এখানে আসতে বলে। ততক্ষণে ট্যাগার দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং আরিসুর সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। এদিকে আরিসুর ডাক শুনে প্রথমে ইউজুহা উসাগি নামের একটা মেয়ে চলে আসে। উসাগি একজন হিল ক্লাইম্বার ছিল, মানে সে পাহাড়ে চড়ত। এই জন্য সে খুব দক্ষতার সাথে দেয়াল বেয়ে ঝাঁপিয়ে সেফ চেম্বারে চলে আসে। ততক্ষণে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। চিশিয়া আরিসুর দিকে ইলেকট্রিক শক মেশিনটা ছুড়ে দিলে সে সেকেন্ড ট্যাগারকে আবারও শক দিয়ে কাবু করে ফেলে। তখন 2-1 সেকেন্ড বাকি থাকতেই আরিসু এবং উসাগি দুই দেয়ালের বাটনে প্রেস করে, ফলে টাইম বোমা থেমে গিয়ে বিল্ডিংটা ব্লাস্ট করা থেকে রক্ষা পায়। বোমার টাইম থেমে যাওয়ায় সেফ চেম্বারের বাইরে থাকা আগুনি এবং কারবিও রক্ষা পেয়ে যায়। যদিও আগুনি ততক্ষণে প্রথম ট্যাগারকে ধরাশয়ী করে ফেলেছিল। এদিকে সেফ চেম্বারের সেকেন্ড ট্যাগারটা নিজের মুখোশ খুলে ফেলে এবং দেখা যায় সে একজন মহিলা। এই দুজন ট্যাগারও আসলে ভিকটিম। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্লেয়ারেরা যেন সেফ চেম্বারে পৌঁছাতে না পারে। তারা যেহেতু কাজে ব্যর্থ হয়েছে তাই তাদের গলায় বেঁধে রাখা বেল্টে থাকা বোম ব্লাস্ট হয়ে ওরা মারা যায়। ফার্স্ট ট্যাগারের পাশেই একজন প্লেয়ারের লাশ পড়েছিল। এই প্লেয়ারটা মূলত আগুনের সঙ্গী ছিল। তার পকেটে একটা ওয়াকিটকি ছিল। হঠাৎ সেটাতে সিগন্যাল বেজে উঠলে কারবি সেটা রিসিভ করলে শুনতে পায় কেউ একজন জানাচ্ছে আমরা উত্তরের সৈকতের দখল নিয়ে ফেলেছি, তাই উত্তরের সৈকতে চলে আসো। কারবি তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আর কোনো প্রতিউত্তর আসে না। তখন কারবি পেছনে তাকিয়ে দেখে তাকে কিছু না বলে আগুনিও সটকে পড়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই রহস্যময় গেমের মাঝেও আরও রহস্য লুকিয়ে আছে। যাই হোক, এদিকে সেকেন্ড ট্যাগারের পকেট হাতড়ে চিশিয়া একটা কাগজ পায় যেটাতে কিছু একটা হিজিবিজি আঁকা ছিল। যদিও সে মিনিংটা বুঝতে পারে না, তবে সে কাগজটা নিজের কাছে রেখে দেয়। তো খেলা শেষে চিশিয়া এবং উসাগি নিজেদের প্লেসে ফিরে যায়। আরিসু এবং কারবিও বাড়ি ফিরে আসে। কারবি তাদের সাথে বিচের ব্যাপারটা শেয়ার করে। তারা ধারণা করে বিচের ধারে গেলে হয়তো তারা বেঁচে যাবে, অথবা ওখানে গেলে গেমটা শেষ হয়ে যাবে। তবে বিচটা কোথায় সেটা খুঁজে পেতে তো সময় লাগবে। কিন্তু আজকের গেমে অংশগ্রহণ না করায় ছোটা এবং শিবুকির ভিসার মেয়াদ আগামীকাল শেষ হয়ে যাবে। আর ভিসার মেয়াদ শেষ হওয়া মানে লাইফের মেয়াদও শেষ হয়ে যাওয়া। কারবি বলে এদের দুজনের ভিসা বাড়াতে তারা আরেকটা গেমে অংশ নেবে। এরপরে ভিসার মেয়াদ বাড়লে তারা বিচটা খুঁজে বের করবে। তো রাতে একটা বিল্ডিংয়ে আলো জ্বলতে দেখে তারা বুঝতে পারে ওটা গেমের প্লেস। এই জন্য তারা সেখানে চলে যায়। সেখানে একটা টেবিলে অনেক ধরনের অস্ত্র রাখা ছিল, তাই তারা কনফিউজ ছিল এই অস্ত্রগুলো দিয়ে কি হবে। সেখানে স্পেশাল ধরনের হেলমেটও রাখা ছিল। তারা গেমে পার্টিসিপেট করার জন্য একটা করে মোবাইল তুলে নেয়। এতে ফেস রিকগনিশনের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন হয়ে যায়। তখন তাদের হেলমেটগুলো পরে নিতে বলা হয়। হেলমেট পরার পরে তারা বুঝতে পারে এই হেলমেটে আই ট্র্যাকার আছে। তারা যখনই কারো চোখের দিকে তাকাচ্ছে তাদের আই কন্টাক্ট তৈরি হচ্ছে। তো গেম শুরুর আগে গেমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তার জন্য মোবাইলে একটা কার্ড শো করে। এবারের কার্ড হলো হার্টের 7। তারা শুনেছিল হার্ট কার্ডের গেম সবচেয়ে কঠিন গেম, আর এই গেমে নীতি নৈতিকতা বলে কিছু নাই। এই গেম শুধুমাত্র অন্যদের প্রতারণা এবং ধোঁকা দেবার মাধ্যমে জেতা যায়। তো এই গেমের নাম হলো লুকোচুরি। তবে এটা সাধারণ লুকোচুরি না। এদের 4 জনের ভেতরে একজন হলো নেকড়ে আর বাকি 3 জন হলো ভেড়া। এখন কাজ হলো যে নেকড়ে হবে সে লুকিয়ে থাকবে আর ভেড়ারা তাকে খুঁজে বের করবে। তবে এই নেকড়ে কে হবে এটা কিন্তু নির্দিষ্ট নেই। যখনই কোনো ভেড়া নেকড়ের চোখের দিকে তাকাবে তখন সেই ভেড়াটা নেকড়ে হয়ে যাবে। আবার যখন আরেকজন ভেড়া নতুন নেকড়ের দিকে তাকাবে তখন সে নেকড়ে হয়ে যাবে। তাদের এই খেলার জন্য 15 মিনিট সময় দেওয়া হবে। এভাবে সবার লাস্টে যে নেকড়ে হয়ে টিকে থাকবে সেই গেমটা জিতবে আর বাকিরা মারা যাবে। হেলমেটের সাথে তাদের গলায় একটা বেল্ট আছে। এই বেল্টে বোমা আছে।
15 মিনিট হওয়া মাত্রই সব ভেড়ার গলার বোম ব্লাস্ট হয়ে তারা মারা যাবে। যাই হোক, অটোমেটিকভাবে ছোটাকে প্রথমে নেকড়ে নির্বাচন করা হয়। তারা কি করবে ভেবে পাচ্ছিল না, কারণ গেমের রুলস অনুযায়ী তাদের ভেতরে শুধুমাত্র একজনই বেঁচে থাকবে। তারা নিজেরা এই নিয়ে আলোচনা করছিল। এই সুযোগে শিবুকি ছোটার চোখের দিকে তাকায়। এতে সে নেকড়েতে পরিণত হয় এবং সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। তখন তারা শিবুকিকে খুঁজতে শুরু করে। কারবি শিবুকিকে খুঁজে পেয়ে তার সাথে ধস্তাধস্তি শুরু করে। এতে শিবুকির কাছ থেকে নেকড়ের ট্যাগ কারবির কাছে চলে আসে। তখন দূর থেকে আরিসু কারবিকে ডাক দিলে কারবি তার দিকে তাকাতেই আরিসু নেকড়ের ট্যাগ পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তারা কিছুক্ষণ নিজেদের ভেতরেই প্রতারণার খেলা খেলে। তারপরে তাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। তারা তিনজনে একে অপরের সুখ দুঃখের সঙ্গী। তাদের নিজেদের ভেতরে কখনো সিক্রেট বলে কিছু ছিল না, তাই এক পর্যায়ে এসে তারা একে অপরকে বাঁচানোর চেষ্টা চালাতে থাকে। আরিসু লুকানো বাদ দিয়ে কারবি এবং ছোটাকে খুঁজতে শুরু করে, যাতে সে নিজেকে স্যাক্রিফাইস করে ওদের কাউকে বাঁচাতে পারে। অন্যদিকে ছোটা এবং কারবি দুজনেই আরিসুকে বাঁচাতে চায়, তাই দুজনে লুকিয়ে পড়ে যাতে আরিসু তাদের খুঁজে না পায়। ছোটা শিবুকিকেও মুখ আটকে চেপে রেখেছিল যাতে সে আরিসুকে বিপদে ফেলতে না পারে। এভাবে এক পর্যায়ে সময় শেষ হয়ে যায়। দুজনে আরিসুকে বিদায় জানায়। লাস্ট মুহূর্তে আরিসু কারবিকে খুঁজেও পায়, কিন্তু সময় শেষ হওয়ায় বোম ব্লাস্ট হয়ে তারা মারা যায়। কারবির রক্ত আরিসুর মুখে এসে পড়ে। আরিসু হতাশ হয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কারবির মৃতদেহের পাশে পড়ে থাকে তার যত্ন করে রাখা আংটিটা, যেটা সে গার্লফ্রেন্ডকে বিয়ের প্রপোজের জন্য রেখেছিল। এই জন্মে আর সেই ইচ্ছেটা পূরণ হলো না। যাই হোক, পরের দিন সকালে উসাগি মার্কেটে যাবার পথে দেখে আরিসু রাস্তায় শুয়ে আছে। সে আরিসুকে ডাকাডাকি করে, তবে তার উঠার কোনো ইচ্ছে না দেখে সে নিজের কাজে চলে যায়। অনেকক্ষণ পরে উসাগি আবারও ব্যাক করার সময় দেখে আরিসু তখনও ঝুম বৃষ্টির মাঝে রাস্তায় পড়ে আছে। তাই উসাগি আরিসুকে তুলে বাড়িতে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পরে আরিসু জেগে ওঠে। আরিসুর শরীরটা বেঁচে থাকলেও তার মনটা আসলে মরে গিয়েছিল। সে উসাগিকে বলে তার জন্য সবাই মরে গেছে, তার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। উসাগি বলে তারও একসময় সেম ফিলিংস হয়েছিল, তবে সময়ের সাথে সাথে সে মানিয়ে নিয়েছে। একসময় উসাগি বাবার সাথে হিল ক্লাইম্বিং করে বেড়াতো। পাহাড়ে চড়তে, পর্বত জয় করতে তারা ভীষণ পছন্দ করত। কিন্তু এই পর্বত জয়ের নেশায় তার বাবাকে মরে যেতে হয়। তো উসাগি আরিসুকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় এবং খাবারও রান্না করে দেয়। এরপরে সে জগিংয়ে চলে যায়। অনেকক্ষণ পর ফিরে এসে উসাগি দেখে আরিসু তখনও শুয়ে আছে, তবে সে খাবারটা খেয়ে নিয়েছে। উসাগি তাকে নেক্সট গেমের জন্য রেডি হতে বলে, না হলে ভিসা ফুরিয়ে গেলে তারা মারা যাবে। উসাগি আসলে আরিসুর প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে তাকে হেল্প করতে চাইছিল, কারণ ট্যাগ গেমে আরিসু চিৎকার করে সবাইকে সেফ চেম্বারের ব্যাপারে না বলে দিলে উসাগি সেই গেমেই মারা যেত। মূলত আরিসুর অ্যালার্টের কারণেই সে বেঁচে গিয়েছিল। এই জন্য সে আরিসুর ঋণটা শোধ করতে চায়। তো এরপরে তারা নেক্সট গেমের প্লেসে চলে যায়। সেখানে একটা বাস দাঁড় করানো ছিল। তারা বাসের ভেতরে উঠে দেখে আগে থেকে 3 জন পার্টিসিপেন্ট উঠে বসে আছে। তারাও দুটো মোবাইল তুলে নিয়ে নিজেদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে। এরপরে তাদের গেমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এবারের গেমের কার্ড ক্লাবের 4, অর্থাৎ তাদের দলবদ্ধভাবে খেলতে হবে। এই গেমের নাম ডিস্টেন্স বা দূরত্ব। এই গেমের নিয়ম হলো পার্টিসিপেন্টদের সব বাধা অতিক্রম করে গোল বা লক্ষ্যে পৌঁছাতে হবে, কিন্তু কিসের গোল, কোন গোল সেটা বোঝানো হয়নি। এইটুকু জানেই গেমের টাইমার অন হয়ে যায়। তাদের 2 ঘন্টার ভেতরে গোল খুঁজে বের করে সেখানে পৌঁছাতে হবে, না হলে সবাই মারা যাবে। মোবাইলের ডিসপ্লেতে টাইমারের পাশাপাশি ডিস্টেন্সের ট্র্যাকারও শো করছিল। এই মুহূর্তে ডিস্টেন্স 0 দেখাচ্ছে। তো একজন বাসটা স্টার্ট করার চেষ্টা করে। বাসটা যেহেতু পুরনো মডেলের, তাই এটা চালু হবার কথা, তবে বাসে ডিজেল ছিল না বলে সেটা চালু হচ্ছিল না। তারা বাস থেকে দৌড়ে হাইওয়ের দিকে যাবার কথা ভাবে। তাদের সাথে তাকুমা নামের একজন ছেলে ছিল যে পায়ে চোট পেয়েছে। তার বন্ধুরা সিজান এবং ইয়ামানে তাকে ফেলে যেতে চাইছিল না, তবুও তাকুমা বোঝায় তোমরা যাও, আমি এখানে বসে কিছু একটা উপায় ভেবে বের করব। এখানে সবাই বসে থাকলে কেউই বাঁচবে না। অজ্ঞতা তাকুমাকে বাসে রেখেই বাকিরা বেরিয়ে দৌড়াতে শুরু করে। তারা যতই দৌড়াচ্ছিল ডিস্টেন্স মিটারে তাদের দূরত্ব বেড়ে যাচ্ছিল। অনেকক্ষণ দৌড়ানোর পরে তারা দেখে টেবিলে পানির বোতল সাজানো আছে। সবারই পিপাসা পেয়েছিল, তবে উসাগি তাদের বাধা দিয়ে বলে হতে পারে এটাও গেমের অংশ। এই বোতলে পানি না, বরং অন্য কিছু থাকতে পারে যা খেয়ে তাদের ক্ষতি হবে। উসাগির কাছে বিশুদ্ধ পানি ছিল,
তাই সে ওই পানি সবার সাথে শেয়ার করে। এরপরে তারা আবারও দৌড়াতে শুরু করে। তারপরে তারা একটা পার্কিং লটে ঢুকে পড়ে। সেখানে গাড়ির সারির ভেতর থেকে একটা ব্ল্যাক প্যান্থার বেরিয়ে এসে তাদের ওপরে আক্রমণ করে। তারা কোনো রকমে প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করে, তবে সৃজন বাঘের কাছে ধরা পড়ে যায় এবং বাঘটা তাকে ছিন্নভিন্ন করে খেতে শুরু করে। তবুও সৃজন এই পরিস্থিতিতে বাকিদের পালিয়ে যেতে ইশারা করে। তারা আবারও উল্টো পথে পালাতে শুরু করে। যাবার পথে হঠাৎ আরিসু রয়্যাল এনফিল্ড বাইক দেখতে পায়। যদিও বাইকটা চালানো যাবে না, কারণ স্মার্ট প্রযুক্তির কোনো জিনিসই চালানো যায় না, তবে সে জানে এই বাইকে ডিজেল তেল ইউজ করা হয়। তাই আরিসু চিন্তা করে যদি এই তেল বাসে দেওয়া যায় তাহলে বাসটা চালানো যাবে এবং ওরা গোলে পৌঁছাতে পারবে। তাই আরিসু বাইকটা নিয়ে বাসের দিকে দৌড়াতে শুরু করে আর সে উসাগি এবং ইয়েমানেকে দৌড়াতে বলে। সে বাস নিয়ে এসে তাদের রিসিভ করবে। আরিসু যতই বাসের দিকে যাচ্ছিল তার ডিস্টেন্স মিটারে গোলের দূরত্ব কমে আসছিল। সে দ্রুত বাস পর্যন্ত পৌঁছে যায় এবং কিছু একটা দেখে চমকে ওঠে। এদিকে উসাগি আর ইয়েমানে টানেলের একদম শেষ প্রান্তে পৌঁছে যায়। তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে, তাই তারা আরিসু এবং তাকুমার জন্য বসে অপেক্ষা করছিল। ইয়েমানে তার এবং স্ত্রীর একটা ফটো বের করে দেখছিল। তার স্ত্রী প্রেগনেন্ট। সে এখনো বাড়ি ফেরার আশায় বুক বেঁধে আছে। তারা বসেছিল, হঠাৎ টানেলের দেয়ালগুলো ফেটে যায় এবং পানির প্রবল স্রোত তাদের দিকে ছুটে আসতে থাকে। দুজনেই তাই পালাতে শুরু করে। যদিও ইয়েমানে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়, উসাগিও পানিতে তলিয়ে যাচ্ছিল। তবে তার আগেই আরিসু সেখানে বাসটা নিয়ে চলে আসে এবং উসাগিকে বাসে তুলে নেয়। কিন্তু পানির ধাক্কায় তাদের বাসটা উল্টে যায়। আঘাত পেয়ে আরিসু, উসাগি এবং তাকুমা তিনজনেই সেন্সলেস হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সেন্স ফিরলে তারা বাসের ওপরে উঠে আসে। তখনই বাসের গায়ে লেখাটা তাদের চোখে পড়ে। বাসের ওপরে গোল লেখা ছিল, অর্থাৎ এই বাসটাই তাদের গোল ছিল। সেই হিসেবে তাকুমা পুরোটা সময় গোলেই বসেছিল। এই জন্য তারা যখন বাস থেকে বেরিয়ে দৌড়াচ্ছিল গোল থেকে তাদের ডিস্টেন্স বেড়ে যাচ্ছিল। তো ঠিক সময় বাসে ফিরে আসায় ওরা তিনজনই বেঁচে যায় এবং গেম কমপ্লিট হয়ে যায়। গেম কমপ্লিট করে তাকুমা নিজের রাস্তায় চলে যায়। সে আপসেট হয়েছিল কারণ সেও আরিসুর মতো এই গেমে দুজন বন্ধুকে হারালো। আরিসু আর উসাগি আলোচনা করে এবার যেভাবেই হোক বিষটা খুঁজে বের করতে হবে। তো এরপরের কয়েকদিন তারা বিষটা খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না। তাদের হাতে আর 3 দিনের ভিসা ছিল। এই 3 দিনের ভেতরে বিষটা খুঁজে পেতেই হবে। অবশেষে তারা কয়েকজন লোককে টার্গেট করে যারা গেম খেলতে এসেছিল। আরিসু তাদের হাতে একটা ব্যান্ড দেখতে পায়। সেম ব্যান্ড আগুনি এবং তার ফ্রেন্ড পড়েছিল, তাই তারা ধারণা করে এরা বিষ থেকেই এসেছে। যখন ওরা গেম শেষ করে চলে যাচ্ছিল তখন আরিসু এবং উসাগি তাদের ফলো করতে শুরু করে। ওরা গাড়িতে করে যাচ্ছিল, যেহেতু পুরনো মডেলের গাড়ি তাই ইজিলি সেটা চালানো যাচ্ছিল। আরিসু আর উসাগি গাড়ির পেছনে দৌড়ে একটা ব্রিজের ওপরে আসে। সেখান থেকে আলোয় ঝলমলে একটা জায়গা দেখা যায় এবং ওরা বুঝে যায় এটাই দ্য বিচ। এ সময় তাদের পেছন থেকে কেউ অ্যাটাক করে এবং মুখ ঢেকে বিচে নিয়ে আসে। এরপরে তাদের জিজ্ঞেস করা হয় এখানে তারা কি করছে। ওরা জানায় এখানে প্রশ্নের উত্তর খুঁজতে এসেছে। তখন এই বিচের রাজা হ্যাটার তাদের সামনে এসে বলে তারা ঠিক জায়গাতে এসেছে। এরপরে হ্যাটার তাদের একটা দেয়াল দেখায়। দেয়ালে সবগুলো তাসের কার্ড সাজানো ছিল। এর ভেতরে অনেকগুলো কার্ডে ক্রস চিহ্ন আঁকা ছিল, যেসব কার্ডগুলো এখন পর্যন্ত গেম খেলে পাওয়া গেছে। হ্যাটারের ধারণা তারা যদি সবগুলো কার্ডকে জোগাড় করতে পারে তাহলে হয়তো এই গেমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং তারা আসল দুনিয়ায় ফিরতে পারবে। সে আরিসু এবং উসাগির কাছ থেকেও তাদের জেতা কার্ডগুলো নিয়ে নেয় আর বিচে থাকার অনুমতি দেয়। এই বিচে হ্যাটার আলাদা একটা দেশ বানিয়ে নিয়েছে। এখানে তারা জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, বৃষ্টির পানি দিয়ে পিপাসা মেটায়। এছাড়া সিকিউরিটি এবং সেফটির জন্য তাদের কাছে অস্ত্রেরও মজুত আছে। আরিসু এবং উসাগির হাতে আর কোনো অপশন ছিল না, তাই তারা হ্যাটারের গ্রুপে যোগ দিতে রাজি হয়। এরপরে তারা বাইরে এসে দেখে এখানে সবাই মজা মাস্তিতে মেতে আছে। বিনোদনের কোনো উপকরণেরই কমতি ছিল না এখানে। গেমের সময় ব্যতীত বাকিটা সময় তারা পার্টি করেই কাটিয়ে দেয়। এই বিচে চিশিয়াও ছিল। সে আরিসু এবং উসাগিকে দেখে বেশ খুশি হয়। সে মনে মনে আলাদা কোনো প্ল্যান করে রেখেছিল। সেই প্ল্যানে এদের দুজনকে তার প্রয়োজন ছিল। যাই হোক, এরপরে যাদের ভিসার মেয়াদ শেষ হবার পথে তারা গিয়ে বিভিন্ন গেমে পার্টিসিপেট করে। কেউ খেলে বিস্ট হান্টার, মানে ভয়ঙ্কর প্রাণীদের শিকার করতে হবে। কেউ খেলে লিফটের গেম, যেখানে লিফটে ঝুলে সার্ভাইভ করতে হবে। উসাগি খেলে বিঙ্গো ইন ম্যাচ ফ্যাক্টরি, অর্থাৎ তাকে 9টা ম্যাচের কাঠি দেওয়া হবে, তাই দিয়ে 24টা রুমে থাকা সংখ্যাগুলোকে খুঁজতে হবে। আর এদিকে আরিসু পায় একটা অদ্ভুত গেম। তাদের দেওয়া হয় ডায়মন্ডের 4 কার্ড।
এবং গেমের নাম লাইট বাল্ব। তাদের গেমের প্লেস ছিল একটা বদ্ধ জায়গায়, জায়গাটা পানিতে ভরে উঠছিল আর ছাদের সাথে অনেক ইলেকট্রিক তার খোলা অবস্থায় ছিল। এই রুমের পানি বাড়তে বাড়তে যদি তার ছুঁয়ে ফেলে তাহলে শর্ট সার্কিট হয়ে সবাই মারা যাবে। তো এই জন্য বাঁচতে হলে তাদের সেখানে থাকা একটা বাল্বের সঠিক সুইচ অন করতে হবে। এই গেমের 3টা রুলস ছিল। প্রথম রুলস হলো সেখানে দেয়ালে ABC 3টা সুইচ ছিল। এই 3টা সুইচের একটা হলো আসল সুইচ। সেকেন্ড রুলস হলো যে রুমে বাল্ব আছে সেই রুমের দরজা বন্ধ থাকা অবস্থায় তারা যতবার ইচ্ছা যে কোনো সুইচ অন অফ করতে পারবে। মানে দরজা বন্ধ করে থাকলে তো আর তারা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কোন সুইচ অন করলে লাইটটা জ্বলছে, তবে দরজা খোলা রেখে একবারই সুইচ অন করা যাবে। আর থার্ড রুলস হলো কেউ যদি বাল্বের রুমে থাকে এবং বাইরে থেকে সুইচ অন অফ করা হয় তাহলে দরজাটা পুরোপুরি আটকে যাবে এবং সে বের হতে পারবে না। তো এরপরে খেলা শুরু হয়। প্রথমে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ চোখে না দেখে তারা কিভাবে বুঝবে কোন সুইচে বাল্ব জ্বলবে। তবে আরিসু একটা বুদ্ধি বের করে ফেলে। সে দরজা বন্ধ করে একটা সুইচ চাপে। কিছুক্ষণ পরে সে দরজাটা খুলতে বলে এবং একজনকে বাল্বটা টাচ করে দেখতে বলে। সে বাল্ব টাচ করে দেখে সেটা গরম। এতে আরিসু বুঝে যায় এই নম্বর সুইচটা লাইটের সুইচ। আসলে বিদ্যুৎ তাপ উৎপন্ন করে, বাল্ব জ্বললে সেটা গরম হয়। এই জন্য সুইচ চেপে দেখা হয়েছিল বাল্ব গরম হচ্ছে কিনা। বাল্ব গরম হওয়ায় সে শিওর হয়ে যায় এটাই আসল সুইচ। তো এভাবে বুদ্ধি খাটিয়ে তারা গেমটা জিতে যায়। এরপরে বিচে ফিরে এসে আরিসু উসাগিকে খুঁজতে শুরু করে। দুজন দুজনকে দেখতে পেয়ে বেশ নিশ্চিন্ত বোধ করে। এ সময় কুইনা নামের একটা মেয়ে তাদের সাথে খোঁজ গল্প করতে আসে। তারা কথা বলছিল। এ সময় সেখানে আগুনি দলবল নিয়ে চলে আসে। কুইনা জানায় এখানে আগুনি ডিফেন্সের দায়িত্ব পালন করে, তবে আগুনি আর রাজা হ্যাটারের ভেতরে নীতিগত দ্বন্দ্ব চলছে। আগুনির নির্দেশে অ্যাসিস্ট্যান্ট নিরাগি উসাগিকে তুলে নিয়ে যেতে চায়, কারণ আগুনি তার সাথে ব্যক্তিগত সময় কাটাতে চায়। আরিসু এতে বাধা দিলে আগুনি তার পা ভেঙে দিতে বলে। তবে এ সময় সেখানে হ্যাটার চলে আসে এবং আগুনির টিমের ওপরে প্রভাব খাটিয়ে তাদের তাড়িয়ে দেয়। তারপরে হ্যাটার সকল কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ের জন্য ডাকে। সে আরিসুকেও মিটিংয়ে আসতে বলে, কারণ তার বুদ্ধিতে সে খুব খুশি হয়েছে, তাই তাকেও কার্যনির্বাহী পদ দেওয়া হবে। আরিসু মিটিংয়ে গিয়ে দেখে জিতে আনা লাস্ট কার্ডগুলো চেক করে দেখা হয় তাদের কালেক্টেড কার্ড বাদে নতুন কোনো কার্ড আছে কিনা। তারা প্রায় সবগুলোই কার্ডই ম্যানেজ করে ফেলেছিল, শুধুমাত্র ফেস কার্ড মানে জোকার, কুইন এবং কিং, পাশাপাশি হার্টের 10 কার্ডটা ম্যানেজ করা বাকি ছিল। এই কার্ডগুলো ম্যানেজ করার জন্যই মূলত হ্যাটার মিটিংটা করে। যাই হোক, বিচে আসার পর থেকে আরিসু এবং উসাগি বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা চালাতে থাকে, যেমন মানুষগুলো এই দুনিয়া আসার আগে তাদের সাথে কি ঘটেছিল, তারা শেষ মুহূর্তে কি দেখেছিল, এই ঘটনাটা শুধু টোকিওতেই ঘটেছে নাকি সারা বিশ্বেই ঘটেছে। যদি শুধুমাত্র টোকিওতে এমনটা ঘটে থাকে তাহলে বিশ্বের অন্য দেশগুলো তাদের উদ্ধার করতে এলো না কেন? এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর তারা খুঁজে বেড়াতে থাকে। তো আরিসু দুটো মেয়েকে একসাথে কথা বলতে দেখে তাদের ডাক দেয় ইনফরমেশনের জন্য, তবে মেয়ে দুটো তাকে দেখেই পালিয়ে যায়। এ সময় আরিসু গুলির আওয়াজ শুনে সেদিকে গিয়ে দেখে কয়েকজন লোক গান হাতে ভেতরে চলে যাচ্ছে। আরিসু এগিয়ে গিয়ে একটা ডাস্টবিন দেখতে পায় যেটা কাপড় দিয়ে ঢাকা ছিল আর সেখান থেকে প্রচুর দুর্গন্ধ আসছিল। আরিসু ডাস্টবিনের কাপড়টা সরিয়ে দেখে সেখানে অনেকগুলো মানুষকে মেরে লাশ ফেলে রাখা হয়েছে। এই সময় তার কাছে চিশিয়া এবং কুইনা আসে। চিশিয়া বলে এটাই এই বিচের প্রধান রুলস, কেউ বিশ্বাসঘাতকতা করা মানেই তার একমাত্র শাস্তি মৃত্যু। চিশিয়া খেয়াল করেছে কয়দিন ধরে আরিসু এবং উসাগি খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছে, তাই সে আরিসুকে জিজ্ঞেস করে সে কি প্ল্যান করছে। আরিসু জানায় সে কোনো প্ল্যান করছে না, সে জাস্ট জানতে চায় এই গেমের পেছনে কারা আছে, কাদের জন্য তার বন্ধুদের মরতে হয়েছে। চিশিয়া আরিসুকে তার দলে আসতে বলে। সে আরিসুর সাথে একটা প্ল্যানও বানায়। সে আরিসুকে প্রলোভন দেখিয়ে বলে হেটারের কাছে যে কার্ডগুলো আছে সেগুলো তারা চুরি করবে, এরপরে এখান থেকে পালিয়ে গিয়ে আসল দুনিয়ায় ফিরে যাবার উপায় খুঁজবে। হেটারের ধারণা মতে এইসব কার্ডগুলো জমাতে পারলে শুধুমাত্র একজনই আসল দুনিয়ায় ফেরত যেতে পারবে। সে ফেরত যাবার পরে আবারও নতুন করে কার্ড জমিয়ে আরেকজন ফেরত যেতে পারবে। এভাবে সিরিয়াল মেনটেন করতে গেলে তারা কবে চান্স পাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য চিশিয়া আরিসুর সাথে কার্ডগুলো চুরির প্ল্যান করে। আরিসু এতে রাজি হয়ে যায়। সেদিন হেটারের ভিসা শেষ হয়ে যাচ্ছিল,
তাই সে গেম খেলতে বেরিয়ে যায় আর আরিসু কার্ড চুরির সুযোগ খুঁজতে থাকে। কিন্তু অনেকক্ষণ পরে চিশিয়া আরিসুকে ডেকে পাঠায়। আরিসু গিয়ে দেখে সিক্রেট মিটিং চলছে, কারণ হেটার মারা গেছে। হেটারের লাশটা নিথর হয়ে পড়ে আছে, কিন্তু কেউই এক্স্যাক্টলি বলতে পারছিল না হেটার কিভাবে মারা গেছে। তার বুকে গুলি লাগার চিহ্ন ছিল। সবাই ধারণা করে হ্যাটার হয়তো গেমের টাস্ক কমপ্লিট করতে না পেরে মারা গেছে। তো হ্যাটার মরার পরে আগুনি বিচের রাজা হতে যায়। যদিও কার্যনির্বাহী সদস্যরা কেউই তাকে রাজা হিসেবে চাইছিল না, কিন্তু আগুনির লোকেরা প্রাণনাশের হুমকি দিয়ে সবাইকে রাজি করিয়ে আগুনিকে রাজা বানিয়ে দেয়। যাই হোক, হ্যাটার এখন পর্যন্ত জমা করা সব কার্ড নিয়ম অনুযায়ী একটা সেফ লকারে রেখেছিল। আর এই লকারের পাসওয়ার্ড একটা কালো খামের ভেতরে চিরকুটে লিখে রাখা ছিল। রাজা ছাড়া আর কারো এই খাম খোলার অনুমতি নেই। রাজা খামে পাসওয়ার্ড রেখে খামটা বাইরে থেকে সিলগালা করে দেয় আর সেই সিলের ওপরে নিজের আংটির ছাপ বসিয়ে দেয়। আর এই কাজগুলো সব কার্যনির্বাহী সদস্যদের সামনেই করা হয়। তো এখন যেহেতু আগুনি রাজা হয়ে গেছে, তাই সেসব কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে খামটা খোলে। কিন্তু দুঃখজনকভাবে খামের ভেতরে কোনো পাসওয়ার্ড ছিলই না, বরং একটা ফটো আঁকা ছিল। তবে চিশিয়া মাথা খাটিয়ে ঠিক বুঝে যায় ভোল্টের পাসওয়ার্ড কি হতে পারে। মিটিং থেকে বের হয়ে সে আরিসুকে প্রভাবিত করে যেন কার্ডগুলো চুরি করে আনে। আরিসু পাসওয়ার্ড জানতে চাইলে চিশিয়া তাকে এখনই সেটা বলে না, বরং আরিসুকে একটা ওয়াকিটকি দিয়ে বলে, তুমি যখন ভোল্টের কাছে পৌঁছে যাবে তখন তোমাকে পাসওয়ার্ডটা বলবো। যদিও উসাগি আশঙ্কা করে এটা খুব ডেঞ্জারাস হতে পারে, ধরা পড়ে গেলে তাদের মৃত্যু অবধারিত। তবে আরিসু বলে আগুনির মতো বদমাশের নিয়ন্ত্রণে থাকার চেয়ে রিস্ক নেওয়াটাই বেটার। তো আগুনি যখন লোকজন নিয়ে বিচের সব লোকদের সামনে নিজের ক্ষমতা দখলের বক্তৃতা দিচ্ছিল, আরিসু তখন লকারের কাছে পৌঁছে যায়। এরপর সে চিশিয়াকে পাসওয়ার্ড জিজ্ঞেস করলে সে জানায় পাসওয়ার্ড হবে 8022। চিশিয়া জানায় আগুনি যখন খামটা খুলেছিল তার এক্সপ্রেশন দেখেই সে বুঝে গিয়েছিল খামটা খালি। তখন চিশিয়ার খামের ওপরের সিলের দিকে নজর যায়। এই সিলটা মোমের তৈরি আর সিলের ওপরে রাজার আংটির ছাপ বসানো ছিল। সেই ছাপে 8022 নম্বর লেখা ছিল, তাই হতে পারে এটাই পাসওয়ার্ড। তো আরিসু চিশিয়ার কথা মতো লকারে পাসওয়ার্ডটা বসায়, কিন্তু লকার খোলার বদলে অ্যালার্ম বেজে ওঠে। এ সময় আগুনি লোকেদের নিয়ে রুমে চলে আসে। তাদের সাথে চিশিয়াও ছিল, অর্থাৎ চিশিয়া আরিসুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আরিসুকে ভেতরে পাঠিয়ে আবার নিজেই তাকে ধরিয়ে দিয়েছে, যেমনটা আমাদের নেতারা করে। কর্মীদের অ্যাকশনে পাঠিয়ে নিজের ইমেজ রক্ষা করতে আবার নিজেরাই তাদের ধরিয়ে দেয়। যাই হোক, আগুনি লোকেরা আরিসুকে মারছিল। তখন চিশিয়া দেয়ালে থাকা একটা হরিণের ফটোর দিকে বারবার তাকাচ্ছিল। হয়তো সবার আড়ালে এই ফটোর পেছনেই কার্ডগুলো রাখা আছে। তো আরিসুকে মারধর করে একটা রুমে মুখ, চোখ, হাত টেপ দিয়ে আটকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। আগামীকাল আরিসুর ভিসা শেষ হয়ে যাবে, তাই ওরা আরিসুকে তিলে তিলে মরার জন্য এখানে ফেলে রেখে যায়। এদিকে চিশিয়া ধারণা করে খামের ভেতরে হরিণের ছবিটা আঁকা আছে, তাই সে সুযোগ বুঝে আগুনের রুমে ঢুকে ছবিটা সরিয়ে একটা লকার দেখতে পায়। সেই লকারে 8022 কোড বসাতেই সেটা খুলে যায় এবং সে কার্ডগুলো চুরি করে নেয়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো কার্ডগুলো চুরির পরেও সে এখান থেকে পালাতে পারে না, কারণ এবার এই বীজটাই গেম অ্যারেনা হয়ে যায়। ফলে জায়গাটা চারিদিক থেকে লেজার রশ্মিতে ব্লক হয়ে যায়। সাইরেন এবং অ্যালার্ট শুনে সবাই গেম অ্যারেনাতে চলে আসে। সেখানে মমকা নামের একটা মেয়ের লাশ পড়েছিল, যার বুকে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়েছে। এবারের গেমটা হলো হার্টের 10, অর্থাৎ সাধারণ কার্ডগুলোর ভেতরে সবচেয়ে কঠিন গেম এটাই। গেমের নাম উইচ হান্টার। আর এই গেমের নিয়ম হলো মমকার খুনিকে খুঁজে বের করতে হবে। এতগুলো মানুষের ভেতরে খুনি যে কেউই হতে পারে। খুনি অর্থাৎ উইচকে খুঁজে বের করে আগুনে জ্বালিয়ে দিলেই তবে এই গেমটা কমপ্লিট হবে। তারা খেয়াল করে বাইরে একটা আগুনের কুণ্ডলী তৈরি করা আছে, সেখানে আসল খুনি বা উইচকে ফেলে দিলেই গেমটা কমপ্লিট হয়ে যাবে। আর এর জন্য তাদের 2 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। যাই হোক, মমকার সাথে তার বান্ধবী আশাহি সবসময় থাকতো। এমনকি গতদিনে আরিসু মমকা আর আশাহিকে একসাথে কথা বলতে দেখেছিল। আরিসু ডাক দিতে ওরা ঘাবড়ে পালিয়ে গিয়েছিল। তো যেহেতু আশাহি সবসময় মমকার সাথে থাকতো, তাই নিরাগী প্রথমে তাকে সন্দেহ করে, তাই তাকে মারার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। তখন উসাগি এবং এখানকার ফরেন্সিক এক্সপার্ট আন তাকে বাধা দেয়। এ সময় আন একটা গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে হ্যাটারের লাশের ফরেন্সিক টেস্ট করে দেখেছে তাকে খুন করা হয়েছে। সে হ্যাটারের বুকে যে বুলেটটা পেয়েছে
পেয়েছে সেটা এই বিচেরই কারো বন্দুকের বুলেট। তাই বলা যায় এই বিচেরই কোনো সদস্য বেইমানি করে হ্যাটারকে হত্যা করেছে। এটা শোনার পরে সবার মাঝে উত্তেজনা শুরু হয়ে যায়। আর যাই হোক, হ্যাটারকে বিচের সবাই অনেক মান্য করত। পরিস্থিতি সামলাতে আগুনের একজন অ্যাসিস্ট্যান্ট, যার নাম তাকাতোরা সামোরা, সে সবসময় সামুরাইদের মতো তরবারি নিয়ে ঘুরত। সে একটা মেয়েকে তরবারি ঢুকিয়ে মেরে ফেলে। এরপরে আগুনে এগিয়ে এসে নির্দেশ দেয় যে উইশ সে যেন সামনে এসে স্বীকার করে, না হলে সে এক এক করে সবাইকে ওই আগুনে ফেলে দেবে। এটা শোনার পরে সবার ভেতরে প্যানিক তৈরি হয়ে যায় এবং সবাই ছোটাছুটি শুরু করে। নিরাগিও তার দলবল নিয়ে খুব উৎসাহের সাথে মানুষকে মারতে শুরু করে। পাখির মতো মানুষের লাশ পড়তে শুরু করে এবং তাদের আগুনে ফেলে দেওয়া হয়। এরপরে নিরাগি বিল্ডিংয়ের ছাদে চলে যায় এবং সামুরাকে বলে সে যেন লোকগুলোকে উঠানের দিকে তাড়িয়ে নিয়ে আসে, তাহলে নিরাগি স্নাইপার শটে তাদেরকে আনন্দের সাথে মারতে পারবে। এই জন্য সামুরা ভেতরে আগুন ধরিয়ে দেয়। ফলে বাধ্য হয়ে লোকগুলো উঠানের দিকে দৌড়ে পালাতেই নিরাগি তাদের মারতে শুরু করে। যদিও নিরাগি আসল দুনিয়ায় এমন নৃশংস ছিল না, সে হাবাগোবা টাইপের ছিল। এই জন্য সবাই তাকে অনেক বুলি করত, সারাক্ষণ টর্চার করত। সেই অতীতের অভিজ্ঞতার জন্যই নিরাগি আজ এমন জল্লাদে পরিণত হয়েছে। নিরাগির এই কর্মকাণ্ড চিশিয়ার পছন্দ হয় না। সে এসে বলে এভাবে আসল উইচকে খুঁজে পাওয়া যাবে না। আর চিশিয়ার হিসাবে মমোকাকে কোনো সাধারণ পাবলিক মারেনি, তাকে মেরেছে তাদের নিজেদের অথরিটির কেউ। চিশিয়া নিরাগির কাজে বাধা দেওয়ায় এবার নিরাগি চিশিয়ার সাথে ঝামেলা শুরু করে। তবে চিশিয়া ব্যাকআপ এনেছিল, তার কাছে একটা অটোমেটেড ফায়ার গান ছিল। সেটা দিয়ে সে নিরাগির শরীরে আগুন লাগিয়ে দেয়। ফলে নিরাগি আগুন জ্বলা অবস্থায় বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এদিকে ফরেন্সিক এক্সপার্ট আর্ন মমোকাকে যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেটার ফিঙ্গারপ্রিন্ট চেক করতে যাচ্ছিল। তার সাথে কুইনাও ছিল। তবে পথে তাদেরকে সামুরা আটকায়। কুইনা আনকে ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পাঠিয়ে দেয় এবং ভরসা দেয় সে সামুরাকে সামলে নেবে। আসলে কুইনা একজন ট্রান্সজেন্ডার। সে আগে ছেলে ছিল এবং তার বাবা মার্শাল আর্টের মাস্টার ছিল। সে বাবার কাছে বাধ্য হয়ে মার্শাল আর্ট শিখেছে। যদিও তার এসব ভালো লাগতো না, সে মেয়েলিপনা পছন্দ করত। এই জন্য ঘরে বসে মেয়েদের মতো মেকআপ করে সাজুগুজু করত। একদিন তার বাবা এসব দেখে ফেলায় তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে ট্রান্সজেন্ডারে পরিণত হয়। আবার এই যে নৃশংস সামুরা, তারও ভয়ঙ্কর অতীত আছে। সে বাস্তব জীবনে খুবই নিঃসঙ্গ ছিল। সে সবসময় আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত। নিজের ঘর থেকে কখনো বেরই হতো না। সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় আর্টিকেল লিখত, কিন্তু একটা রিয়াকশন পর্যন্ত আসতো না। সে একটা অন্য দুনিয়ায় যেতে চাইতো, যেখানে সে নিজের মনের মতো করে জীবন কাটাতে পারবে। অবশেষে সেই দুর্ঘটনা তাকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এখানে এসে প্রথম গেমে পার্টিসিপেন্টের পরে তার সামনে অনেকেই মারা যায়, এমনকি তাকেও বাধ্য হয়ে খুন করা লাগে। এই ঘটনা তার জীবনকে বদলে দেয়। সে নতুন জীবন শুরুর জন্য নিজের চুল কেটে ফেলে, বেশভূষা পাল্টে ফেলে এবং ভাগ্যক্রমে একজন ট্যাটু আর্টিস্টকে পেয়ে তাকে দিয়ে নিজের শরীরে ট্যাটু বানিয়ে নেয়। সে এই দুনিয়াটাকেই আপন করে নিয়েছে, তাই সে এখানেই থাকতে চায়। যাই হোক, সামুরা এবং কুইনার ভেতরে তুমুল ফাইট শুরু হয়। এক পর্যায়ে কুইনা তার মার্শাল আর্টের অ্যাবিলিটি ইউজ করে এবং সামুরাকে ধরাশয়ী করে ফেলে। এদিকে উসাগি এবং আশাই সহ আরও কয়েকজন মিলে আরিসুকে খুঁজে বেড়াচ্ছিল। আরিসুর মুখ এবং চোখ টেপ দিয়ে আটকানো ছিল, তাই সে কোনো শব্দ করতে পারছিল না। এজন্য আরিসু চেয়ার কাত করে মেঝেতে পড়ে যায়। এরপরে মেঝের সাথে মুখের টেপটা ঘষতে শুরু করে। এক পর্যায়ে টেপটা ছিঁড়ে গেলে অবশেষে সে চিৎকার করে হেল্প চায়। এ সময় উসাগি পাশ দিয়ে যাচ্ছিল। সে আওয়াজ শুনে দেয়াল টপকে জানালা ভেঙে ভেতরে ঢুকে আরিসুকে উদ্ধার করে। এরপরে আরিসুকে গেমের মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে বলে। উইচকে খুঁজে বের করার জন্য আর মাত্র 30 মিনিট সময় বাকি ছিল। আরিসু দ্রুত গেমের রুলসগুলো উসাগির কাছে জেনে নেয়। এরপর সে বলে এটা হার্টের গেম, তাই মানুষের মনের পরীক্ষা নেওয়া হচ্ছে। আরিসু গেমের কন্ট্রোলারদের পজিশন থেকে ব্যাপারটা চিন্তা করে বলে এই গেমটা আজই শুরু হলো। তার মানে গেমের কন্ট্রোলারেরা রাজা হেটারের মৃত্যুর অপেক্ষা করছিল। হেটারের মৃত্যুর কারণে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সুযোগটা কাজে লাগিয়েই মমোকার মৃত্যু হয় এবং এই গেমটা স্টার্ট করা হয়। আরিসু বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে সে বুঝে গেছে মমোকার মৃত্যু কিভাবে হয়েছে। এদিকে আনো ফিঙ্গারপ্রিন্ট চেক করে এমন তথ্য জানতে পারে যা তার মাথা ঘুরিয়ে দেয়। সে ব্যাপারটা জানাতে বাইরে ছুটে আসছিল। তখন আচমকা আগুনের লোকেরা তাকে মেরে সেন্সলেস করে দেয়। অন্যদিকে খুনের ধ্বংসযজ্ঞ তখনও চলছিল। আরিসু সেখানে এসে এসব খুনাখুনি বন্ধ করতে বলে। পাশাপাশি সে আগুনিকে এটাও বলে তোমার লোকেরা আমাকে আটকে রেখেছিল, তাই এটা তো ক্লিয়ার আমি উইশ না, আমি মমোকাকে মারিনি।
তাই মমকার খুনিকে ধরতে আমাকে হেল্প করো। আগুনি আরিসুর কথা না শুনে উল্টো তাকে আরো মারধর করে। তখন উসাগি বলে ওঠে আগুনি আসল উইচ, এই জন্যই সে সবাইকে মেরে ফেলছে। উসাগির কথাটা সবার মানসিকতার উপরেই প্রভাব ফেলে। তারা একসাথে আগুনির দিকে বন্দুক ধরে। আগুনিও ভয়ডরহীনভাবে বলে হ্যাঁ আমি উইচ, আমাকে গুলি কর। তবে আরিসু সবাইকে থামিয়ে দিয়ে বলে আগুনি উইচ না, সে মমকাকে খুন করেনি, তবে সে হেটারকে খুন করেছে। আরিসু আগুনির চোখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছিল আগুনি হেটারকে খুন করেছে। আরিসু আগুনির কাছে এগিয়ে গিয়ে বলে আমি জানি তোমার আর হ্যাটারের মধ্যে কোনো ঝামেলা ছিল না, তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে, আর এই বিচে এসে তোমরা শত্রুতার ভান ধরেছিলে যাতে নিরাগীর মতো নৃশংস লোকদের তোমরা কন্ট্রোলে রাখতে পারো। শত্রুতার ড্রামার আড়ালে তুমি আর হেটার একে অপরকে হেল্প করছিলে, তাহলে তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি কেন হত্যা করলে? আসলে আগুনি আর হেটার অনেক আগে থেকেই বেস্ট ফ্রেন্ড। এই দুনিয়ায় আসার পরে প্রথমে তারা দুজনে এই বিষটা খুঁজে পায়। হেটারের মাথায় তখন একটা প্ল্যান আসে। এখানে সবাই মৃত্যুর ভয়ে হতাশায় জর্জরিত ছিল। হেটার এই জন্য সবার মনে আশা জোগাতে চাইছিল। সে এখানে একটা কল্পনা জগৎ তৈরি করতে চাইছিল যেখানে এসে মানুষ নিজেদের দুঃখ, ভয়, দুর্দশা সব ভুলে থাকবে। এই জন্যই সে কার্ডের মিথ্যা গল্প ফাঁদে। সে সবাইকে অনুপ্রেরণা যোগানোর জন্য বলে সবগুলো কার্ড জমা হয়ে গেলে আসল দুনিয়ায় ফেরত যাওয়া যাবে। এই আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে সে এখানে নতুন জগৎ তৈরি করে ফেলে। কিন্তু এক পর্যায়ে হেটারের মানসিক বিকৃতির সৃষ্টি হয়ে যায়। যারা কার্ড লুকিয়ে রাখত তাদের সে মারতে শুরু করে। আগুনি এই ব্যাপারটা মানতে পারছিল না, ফলে তাদের ভেতরে নীতিগত দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো হ্যাটার গতদিন গেম খেলে বেরিয়ে আসার পরে সে আর আগুনি পার্সোনালি দেখা করে। আগুনি জানায় নিরাগী সামুরাদের সে আর কন্ট্রোল করতে পারছে না, তাই তাদের এখন বিষটা ধ্বংস করে দেওয়া উচিত। কিন্তু হ্যাটার এটা মানতে চাইছিল না। সে ভাবে আগুনি তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এই জন্য সে গান বের করে আগুনির দিকে গান পয়েন্ট করে। তাই আগুনিও সেলফ ডিফেন্সের জন্য হেটারের ওপরে গুলি চালায়, ফলে হেটার মারা যায়। হেটার মরার পরে আগুনি এগিয়ে গিয়ে হেটারের গান চেক করে এবং দেখে ভেতরে কোনো বুলেট নেই। এই ঘটনায় আগুনি অনুশোচনায় খুবই ভেঙে পড়ে। এই জন্য তার বিচের লোকদের উপরে আক্রোশ জন্মায়। তার মনে হয় এই লোকগুলোর জন্যই হেটারের মানসিক বিকৃতি ঘটেছিল, আর এদের জন্যই তার প্রিয় বন্ধুকে মরতে হলো। এই জন্যই মূলত আগুনি সব লোকেদের মারতে শুরু করে। আরিসু সব ঘটনা বুঝে ফেলেছে দেখে আগুনি তাকে আরো মারধর শুরু করে এবং বলে সব মিথ্যা, আমি উইচ, আমাকে তোরা মেরে ফেল। আসলে আগুনির বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে গিয়েছিল, তাই সে সবাইকে নিয়েই মরতে চাইছিল যাতে এই বিচের আর কোনো অস্তিত্ব না থাকে। তবে আরিসু আবারও বাধা দিয়ে বলে সে গেমের কন্ট্রোলারের পজিশন থেকে ক্যালকুলেশন করে দেখেছে মমকাকে কেউ মারেনি, বরং সে নিজেই সুইসাইড করেছে। কারণ এটা হার্টের গেম। হার্টের গেমের কাজই হলো সবাইকে ধোকা দেওয়া এবং কনফিউজ করা। মমকা নিজেই নিজেকে খুন করেছে, এই জন্য প্লেয়ারদের ভেতরে উইচকে খুঁজে পাওয়া যাবে না। ফলে গেম ওভার হয়ে গেলে সবাই মারা যাবে। সবাইকে একসাথে মেরে ফেলে গেমটা শেষ করার এটাই সবচেয়ে সহজ ট্রিক্স। এই জন্য আরিসুর ধারণা আসল উইচ মমকা নিজেই। আগুনি কথাটাকে গুরুত্ব না দিয়ে আবারও ঝামেলা শুরু করে দেয়, ফলে পুনরায় বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। তাই বিশৃঙ্খলা থামাতে আশাহি এগিয়ে আসে এবং সবাইকে থামিয়ে বলে আমি এই গেমের কন্ট্রোলার। কথাটা শেষ করতেই ওপর থেকে একটা লেজার এসে তার উপরে পড়ে এবং সে মারা যায়। এ সময় সেখানে কুইনা আনকে নিয়ে আসে। আন জানায় সে ছুরিটার ফিঙ্গারপ্রিন্ট চেক করে দেখেছে এই ছুরিটা উল্টো হাতে ধরা ছিল। কেউ যখন নিজেই নিজের পেটে ছুরি ঢোকায় তখন ছুরিটা উল্টোভাবে ধরা হয়, অর্থাৎ মমকা যে সুইসাইড করেছে এটা এখন সায়েন্টিফিক্যালি প্রুফ। আরিসু আগুনিকে এসব ধ্বংসযজ্ঞ থামাতে বলে। যারা এখনো বেঁচে আছে তাদের বেঁচে থাকার সুযোগ দেওয়া উচিত। সে মমকাকে আগুনে ফেলে গেমটা শেষ করার জন্য অনুরোধ করে। তবে এ সময় আবার সেখানে নিরাগী চলে আসে। গায়ে আগুন লাগার পরেও সে পোড়া শরীর নিয়ে কোনো রকমে বেঁচে গেছে। সে এখানে এসে সবার ওপরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পাবলিককে বাঁচাতে আগুনি এবার নিজেকে স্যাক্রিফাইস করে। সে নিরাগীর বন্দুকের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে নিয়ে ওপর থেকে লাফ দেয়। ততক্ষণে সময় প্রায় শেষের দিকে ছিল, তাই তারা মমকার লাশটা আগুনে ফেলে গেমটা কমপ্লিট করে। তবে তারা বুঝতে পারছিল না এই গেমের আসল কন্ট্রোলার কে, কারণ মমকা সুইসাইড করে এই হার্টের 10 কার্ডের গেমটা চালু করেছিল। আবার আশাহিও মৃত্যুর আগে বলে গেল সে এই গেমের কন্ট্রোলার। তাহলে এরাই কি আসল মাস্টার মাইন্ড? এরকম অসংখ্য প্রশ্ন সবার মাথাতে ঘুরছিল। তবে আরিসু ক্লিয়ার করে এদেরকে জাস্ট ইউজ করা হচ্ছিল, আসল কন্ট্রোলার অন্য কেউ। তো আরিসু আশাহির লাশের পাশে তার মোবাইলটা পেয়ে সেটা উঠিয়ে নেয়।
এদিকে চিশিয়া লাস্ট গেমের হার্ট অফ 10 কার্ডটা কালেক্ট করে নেয়। চিশিয়া প্র্যাকটিক্যালি দেখতে চাইছিল সবগুলো কার্ড কালেক্ট করার পরে কি ঘটে। যেহেতু সে পূর্বের কার্ডগুলো চুরি করে নিয়েছিল, তাই লাস্টের কার্ডটা দিয়ে এখন তার কাছে 3টা ফেস কার্ড বাদে সবগুলো কার্ডই আছে। সে ভাবছিল ম্যানেজমেন্ট টিম তাদের জন্য কি চমক রেখেছে। যাই হোক, এদিকে আরিসু উসাগিকে নিয়ে আসাহির মোবাইল ঘেটে একটা ভিডিও পায়। এই ভিডিওটা দুর্ঘটনার 5 দিন পরে মমোকা এবং আসাহি রেকর্ড করেছিল। ভিডিওতে তারা জানায় টোকিও শহর এখন ফাঁকা হয়ে গেছে, তবে তাদের একজন বিশেষ মানুষের সাথে দেখা হয়েছিল যে তাদের একটা অদ্ভুত জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে এরা দুজনে গেমের সেটের কাজে হেল্প করছিল। তাদের মতো আরও বেশ কয়েকজন ডিলার ছিল যারা এই গেমের সেটে কন্ট্রোলারকে সব রকমের হেল্প করছিল। অনেক সময় তাদেরকে নর্মাল প্লেয়ার সেজে গেমেও অংশগ্রহণ করা লাগতো, যাতে তারা অন্য প্লেয়ারদের বিভ্রান্ত করতে পারে। তবে তাদের ওপরে বিশেষ নজর রাখা হতো। তাদের শর্ত দেওয়া হয়েছিল তারা যে ডিলার এটা প্রকাশ করলেই তাদেরকে মেরে ফেলা হবে। এই জন্যই মূলত আসাহি নিজের পরিচয় দিতেই লেজার রশ্মির আঘাতে সে মারা যায়। তো তারা রাস্তা থেকে ভিডিও রেকর্ড করতে করতে একটা আন্ডারগ্রাউন্ড সাবওয়ে টানেলে যায়। সেই টানেলের ভেতরে একটা সিক্রেট চেম্বার ছিল, সেখানে ঢুকতে একটা কোড লাগতো। তারা সেই কোডটাও ভিডিওতে রেকর্ড করে এবং ভেতরে ঢোকে। ভেতরে তখন প্রচুর মানুষ ছিল যারা গেমটাকে কন্ট্রোল করছিল। আরিসু আর উসাগি বুঝতে পারে এই লোকগুলো গেম মাস্টার, তবে তাদের ওপরেও কেউ ছিল যাকে কেউই দেখতে পায়নি। তো মমোকা আর আসাহি নিজেদের অপরাধ বোধ থেকে এই ভিডিওটা রেকর্ড করেছিল, কারণ প্রতিদিন তারা অসংখ্য মৃত্যুর জন্য দায়ী হচ্ছিল। এই ভিডিওটা দেখার পরে আরিসু আর উসাগি গেমের ব্যাপারে অনেক ধারণা পায়। তারা ভিডিওর ডিটেলস ফলো করে সেই আন্ডারগ্রাউন্ড টানেলে পৌঁছে যায়, কিন্তু এখানকার সিস্টেম সব অফ হয়ে আছে এবং গেম মাস্টারেরা মরে পড়ে আছে। তাদের সবার মৃত্যু হয়েছে লেজার রশ্মির আঘাতে, অর্থাৎ এদের প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় গেমের আসল কন্ট্রোলার এদেরকে মেরে ফেলেছে। তারা জায়গাটা পর্যবেক্ষণ করছিল। এ সময় সেখানে চিশিয়া এবং কুইনা চলে আসে। আরিসু অবাক হয়ে জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে এলো। তখন চিশিয়া ট্যাগ গেমের শেষে সেকেন্ড ট্যাগারের পকেটে পাওয়া চিরকুটটা বের করে দেখিয়ে বলে এই চিরকুটে একটা হিজিবিজি ম্যাপ আঁকা আছে। সে মিনিং বের করে দেখেছে এটা এই সাবওয়ে স্টেশনের ম্যাপ। এই জন্য চিশিয়া এখানে উত্তর খুঁজতে এসেছিল, তবে জায়গাটা দেখে সে বুঝতে পারছে তারা যেহেতু লাস্ট গেম জিতে গেছে, এই জন্য এই লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। তারা কথা বলছিল, তখন এই জায়গাটায় ইলেকট্রিসিটি চালু হয়ে যায় এবং ডিসপ্লেতে মীরা নামের একজন মেয়ে প্রদর্শিত হয়। আসলে মীরা এতদিন প্লেয়ার সেজে ছদ্মবেশে তাদের সাথে ছিল। মীরা এখন পর্যন্ত গেমে ঘটা সব মৃত্যুর দৃশ্যগুলো রিপিট করে দেখায়। এরপরে লাস্ট গেম কমপ্লিট করায় সবাইকে স্বাগত জানায় এবং নতুন গেমের ঘোষণা দেয়। আগামীকাল থেকে আবারও গেম স্টার্ট হবে এবং এবার তাদের ফেস কার্ডের জন্য খেলতে হবে। অবশ্য ঘোষণা শুনে এরা চারজনে কেউই ঘাবড়ায় না, কারণ এতদিন তারা জানতো না এই গেমের পেছনে কে আছে। তবে আজ তারা এটা জেনে গেছে। তারা নিজেদের টার্গেটকেও চিনে ফেলেছে। এদিকে বাইরে আতশবাজির আলোয় পুরো শহর ঝকমকিয়ে ওঠে। এরপরে বিমানে করে ফেস কার্ডের ডিসপ্লে পুরো শহরে প্রদর্শনী হতে শুরু করে, অর্থাৎ শুরু হতে যাচ্ছে এই জীবন মরণের গেমের আরও সাংঘাতিক, রোমাঞ্চকর এবং নৃশংস পর্বটি। আপাতত সিজন 1-এর গেম এখানেই শেষ। আপনারা যদি এই জীবন মরণের গেমের সেকেন্ড সিজনও দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। এই সিজনটিতে আপনাদের পর্যাপ্ত সাড়া পেলে আমরা অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের সেকেন্ড সিজন নিয়েও খুব দ্রুত হাজির হব। তাই মন্তব্য জানিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।